এই টার্মোয়েল পরিস্থিতির মধ্যে দিয়ে একটা স্টেবিলিটির দিকে যাচ্ছে, এটা কিন্তু ভারত সহ্য করতে পারছে না। ভারতের যে কূটকৌশল সেই এই ইউনুসারের জন্য কিন্তু সে কার্যকর হতে পারছে না। তাই এখন একটার পর একটা এই সমস্ত ন্যারেটিভ নিয়ে এসে শেষ পর্যন্ত ইউনুস গভর্নমেন্টকে বা ইউনুসারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। ছাত্র সংগঠনের যে ছাত্রলীগের সভাপতি ছিল নাজমুল, সে তো এখানে বসে থাকতো সবসময়। তারপরে দেখেন আওয়ামী ঘরানার যত বুদ্ধিজীবী সকল এই যে জাফরুল্লাহ সাহেব থেকে শুরু করে এরা কিন্তু ওইখানে যারা দাঁড়ায় থাকতো তাদের একটু সুযোগ দেওয়া কথা বলি, ইনসিডেন্ট হয় তখন বিডিআর এর এই জেনারেল আজি লেফটেন্যান্ট কর্নেল সুপার সিটেড সে কিন্তু ভিতরে গেছিল বিডিআর এর সৈনিকদের সাথে নেগোসিয়েট করার জন্য ওই সময়, সে এবং ওই যে লেফটেন্যান্ট জেনারেল সরার্দি। তো এই যে ওনার একটার পর একটা সার্ভিস দিতে দিতে সে অ্যাচিভ করলো যে আমি সেনাপ্রধান, তো উনার নাম কিন্তু এখানে নাই। এই যে লাকি আক্তার নিয়ে আমরা এখন কথা বলছি, লাকি আক্তার কে? এটা তো বাম রাজনীতির ছাত্র সংগঠন। তো বাম রাজনীতিরা গত 15-16 বছরে কি করছে, এই রাশেদ খান মেনন, তারপরে হাসানুল্লাহ ইনু, এরা তো বাম রাজনীতির ধারক বাহক। যদিও মতিয়া চৌধুরী নিজেই বাম রাজনীতি থেকে এসে আবার মেইন স্ট্রিম আওয়ামী লীগে জয়েন করেছে, বাট এই যে বাম রাজনীতির লোকদেরকে যে পাওয়ার পলিটিক্সে নিয়ে আসার যে লোভ লালসা বা যেগুলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে এদেরকে পাওয়ারে নিয়ে আসছে এবং তাদের ছাত্র সংগঠনকে ব্যবহার করছে। তো এখন হাসিন এই লাকি আক্তারকে এটা যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন লাকি আক্তার আসলে যে কাজটা করেছিল ওই কাজটা ওই সময়টা ছিল একটা ফাউন্ডেশন দেওয়ার। দেখেন প্রথমে যখন 9-এর নির্বাচনে ক্ষমতায় আসলো 9 বা 8-এর, এই পুরো টাইমটা ছিল তাদের প্রিপারেটরি টাইম এবং বিডিআর ঘটনার মাধ্যমে তারা ফোর্সেস যে নিউট্রালাইজ করার যে প্ল্যানটা, এটা তো আসলে সবকিছুই রোকন স্যার আরো ভালো বুঝবেন, উনি এই ব্যাপারে খুবই দক্ষ এবং এক্সপার্ট লোক, যে এই ইন্টেলিজেন্ট ইয়েগুলো হোস্টেল ইন্টেলিজেন্স কিভাবে তারা তাদের অপারেটিভদের কাজে লাগায়। তো বাংলাদেশে এরা তো এই প্রস্তুতিমূলক সময় তো অনেক আগে থেকে শুরু হয়েছে, বাট 1-11 থেকে তারা বেশি অ্যাক্টিভ। তারপর থেকে 2 বছর তারা প্রস্তুতি নিয়েছে, তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এই সবটুক মিলিয়ে যে একটা ফাউন্ডেশন তৈরি করেছিল, তার উদ্দেশ্য ছিল যে পিছনে থাকা যে ভারতীয় আধিপত্যবাদ এবং মূল পরিকল্পনাকারী সংস্থা, তারা চাচ্ছিল যে এইখানে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করবে সেই ফোর্সগুলোকে ডেমোলিশ করে দেওয়া। তো সেই ফোর্সের পলিটিক্যাল ফোর্স তো জামাত। তো জামাতকে ডিস্ট্রয় করতে হলে তো এই একটা ধোয়া তুলতে হবে। তা একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করেছিল এই গণজাগরণ মঞ্চ। এই মঞ্চের যারা নেতৃত্বে তখন ছিল, এখন দেখেন স্যার একটা কথা বলছে যে ব্যবহারের পরে ছুঁড়ে ফেলে দেওয়া, এরা কিন্তু ওই রকম হয়েছে। কিন্তু লাকি আক্তারের মতন যারা, তারা কিন্তু রিজার্ভ ফোর্স হিসাবে হাইবারনেশনে ছিল, মানে ঘুমন্ত অবস্থায় তাদের রেখে দেওয়া হয়েছিল, সময় মতো লঞ্চ করা হবে এই একটা পরিকল্পনা। দেখেন এই লাকি আক্তার যখন আওয়ামী লীগের ক্ষমতার এই যে সে গণজাগরণ মঞ্চের পরে সে কিন্তু পুরাটাই একদম নিভৃতে চলে যায়, তার কিন্তু খুব অ্যাক্টিভ দেখা যায় না। এই ফেসবুকে কিছু স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে সে ছিল, কিন্তু এই 5 আগস্টের পরে সে কিন্তু কোনো স্ট্যাটাস দেয়নি। একবারে 19-20-এর দিকে আমি যে কালকে না আজকে কোনো একটা সময় দেখলাম ডাক্তার জাহিদ ভাই উনি একবারে লিখে রাখছে যে তার ফেসবুকে যে দেখলাম সে এরকম। আসলে কিন্তু সে ফেসবুকেও খুব একটা অ্যাক্টিভ ছিল না। এখন বর্তমান অবস্থায় দেখেন কিছু কিছু ঘটনা হলো যে প্রফেসর ইউনুসকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। প্রফেসর ইউনুস আন্তর্জাতিকভাবে যেভাবে প্রাধান্য বিস্তার করে বাংলাদেশের এই টার্মোয়েল পরিস্থিতির মধ্যে দিয়ে একটা স্টেবিলিটির দিকে যাচ্ছে, এটা কিন্তু ভারত সহ্য করতে পারছে না। ভারতের যে কূটকৌশল সেই এই ইউনুসারের জন্য কিন্তু সে কার্যকর হতে পারছে না। তাই এখন একটার পর একটা এই সমস্ত ন্যারেটিভ নিয়ে এসে শেষ পর্যন্ত ইউনুস গভর্নমেন্টকে বা ইউনুসারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে ঘটনাটা ঘটছে দেখেন, মাগুরাতে একটা ঘটনা ঘটলো এবং তার সাথে সাথে কিন্তু অপরাধীকে ধরা হয়েছে এবং তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে। এইভাবে তো এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বা কেউই ধর্ষণের ব্যাপারে কিন্তু অ্যাক্টিভ ছিল না। দেখেন এদেরকে ধরা হয়েছে এবং ধর্ষণের বিচার 90 দিনের মধ্যে শেষ করা হবে জন্য সব পদ্ধতি চলতেছে। তো এইটার থেকে পজিটিভ কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কোনো রকম আইনগত ব্যবস্থা এই পর্যন্ত কোনো সরকারের পক্ষে কিন্তু দেখা যায় নাই। এরকম একটা অবস্থাতে একটা পদযাত্রা শুরু হলো যে তারা বলতেছে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ, মানে কি অদ্ভুত একটা নাম দিয়ে তারা হাঁটা শুরু করলো যে প্রধান উপদেষ্টাকে তারা একটা সার্কুলার দিবে। তো এইটা দিতে দেখেন যখন তারা আসছে আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল ওখানে, তো পুলিশ সাধারণত তো বাধা দিবে, তারা নিরাপত্তায় আছে। তো বাধা দিলে এরা কি করছে, পুলিশের গায়ে থুতু মারা শুরু করছে, 1-2 জন না, অনেকে। তারপরে ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে কিনা যে পুলিশকে আক্রমণ করে। এই আপনি যদি রাজনীতির বাজারে যদি কোনো ন্যারেটিভ বা একটা সরব না থাকতে পারেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবে মানুষ।
সেজন্য এরা এই কিছুদিন পর পরই একটা একটা করে ন্যারেটিভ নিয়ে এসে মানুষকে স্মরণ করা দিচ্ছে যে আমরা কিন্তু এখনো আছি। কিন্তু এই যে একটা ফাউন্ডেশন দিয়েছিল তখন তারা এই সময়টা কখন, সেটা হলো 2013 সালে, কিন্তু এইটা মানে 13-14 সালে তো আবার তারা আরেকটা নির্বাচন করলো। সেই নির্বাচনে দেখেন একটা ক্ষেত্র তৈরি করা, মানুষের মধ্যে ভয়ভীতির একটা রাজত্ব কায়েম করা, অনেকগুলো এজেন্ডা নিয়েই কিন্তু গণজাগরণ মঞ্চ দেখেন এমন একটা জায়গায়, সেখানে দুটো হসপিটাল, মানুষের মানে পাবলিক সার্ভিসটাকে কিভাবে ড্যামেজ করে দিয়ে তারা দিনের পর দিনে ওখানে থাকছে, এবং তাদেরকে বিরিয়ানি খাওয়ানো থেকে শুরু করে, ওই স্যার একটা বললো যে গাঁজা খাইতে তো এরা। এখানে তো ওই পিছনে যা থানার ওইদিকে ভিতরে ঢুকে যায়, ওই যে কি একটা আছে না, শিখা চিরন্তন না কি আছে, ওইদিকে বসে বসে ছেলেমেয়েরা যে ধরনের কার্যকলাপ করছে, এটা দেখে তো অনেকেই শেষ সময় আসছে, পত্রপত্রিকাও আসছে। তো আসলে তাদেরকে এইভাবেই লাগাই দেওয়া হয়েছিল। ওই যে আওয়ামী লীগ ছাত্র সংগঠনের যে ছাত্রলীগের সভাপতি ছিল নাজমুল, সে তো এখানে বসে থাকতো সবসময়। তারপরে দেখেন আওয়ামী ঘরানার যত বুদ্ধিজীবী সকল, এই যে জাফরুল্লাহ সাহেব থেকে শুরু করে, এরা কিন্তু ওইখানে যারা দাঁড়ায় থাকতো তাদের একটু সুযোগ দেওয়া কথা বলি। তো এগুলোর মানেই হলো যে আওয়ামী লীগের এজেন্ডা এটাতে ফরম্যাট করে দিয়েছে এবং আওয়ামী লীগ তখনও ক্ষমতায় আছে। পরবর্তীতে আগামী 15 বছরে বা ওই যে 41 সালের কথা বলে, বাংলাদেশে আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে যেন কেউ কথা না বলতে পারে। স্যারও বলছে যে আমাদের ক্রাইসিসটা হলো আমাদের আইডেন্টিটি ক্রাইসিস, আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন ইজ এ ক্রাইসিস। সব মিলে ভারতের জন্য এদেশে ভারত বিরোধী কোনো লোক যদি থাকে, কোনো শক্তি থাকে, তাকে একদম ডেমোলিশ করে ফেলতে হবে। সেই ডেমোলিশনের যে ফাউন্ডেশনটা এলো গণজাগরণ, এবং গণজাগরণের পরেই দেখেন এইটা হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখে। মেয়ের 5 তারিখে কিন্তু ঘটনা ঘটছে শাপলা চত্বরে। কেন আমার ইয়েরা আসলো, হেফাজত আসলো, সেটাও কিন্তু এই গণজাগরণের জন্য। শাহবাগীদের এগেনস্টে কিন্তু এরা অর্গানাইজ হয়ে তারা আসলো শাপলা চত্বরে। এই যে অর্গানাইজ হলো, এবং তখন কিন্তু বিএনপিও সাপোর্ট দিচ্ছে, যদিও বিএনপি সেই সময় এদের সাথে এসে সদল বলে একত্রিত হয় নাই, ওরা ছিল, এবং তারা একা একাই ওখানে ফাইট করছে। বাট এই ঘটনার পরের দিন আমি গেছি ওইখানে, আমার কিছু আত্মীয় স্বজন ওইখানে চাকরি করে বিভিন্ন প্রাইভেট ফার্মে। তো আমার এক ভাই আছে, সে বললো যে আমি ওইখানে ছিলাম, যে বাতি নিভাই দিলেও আমি তো রাস্তার সবকিছু দেখা যাচ্ছিল, বাচ্চাদেরকে মেরে ফেলছে এবং তাদেরকে গাড়িতে উঠাচ্ছে, পানি দিয়ে ধুচ্ছে, আমি স্পষ্ট দেখছি এগুলো সব ঘটনা সত্য। তারা তো যেটা পরবর্তীতে তারা যেটা বলেছে যে রং মেখেছিল এরকম বলেছিল, এবং আদিলুর রহমান এটা বলার কারণে, সংখ্যাটা বলার কারণে ওনার যে শাস্তি হয়েছে। আদিলুর রহমান এটা কি হোলি খেলা? এটা কি হোলি খেলা যে রং মাখবে? মানে বাঙালিরে এই কথাগুলো বলা আসলে শোনেন, এই যে মুসলমানদের উপর যে অত্যাচার, ওইখানে আমি আপনাকে ব্যাকিস্টেজে বলতেছিলাম যে ওইখানে আমরা যারা বলতেছি, র্যাব, পুলিশ, বিডিআর এরা ছিল। আপনি নাম নাই কার বললেন, বিডিআর এর লোক নিয়ে যারা আসছিল, সেখানে কিন্তু নেতৃত্ব ছিল হচ্ছে ওই পরবর্তী সেনাপ্রধান হয়েছে জেনারেল আজিজ। কেন সেনাপ্রধান হয়েছে? বিডিআর যখন পিলখানায় ইনসিডেন্ট হয়, তখন বিডিআর এর এই জেনারেল আজিজ, লেফটেন্যান্ট কর্নেল সুপারসিটেড, সে কিন্তু ভিতরে গেছিল বিডিআর সৈনিকদের সাথে নেগোসিয়েট করার জন্য ওই সময়, সে এবং ওই যে লেফটেন্যান্ট জেনারেল সরার্দি। তো এই যে ওনার একটার পর একটা সার্ভিস দিতে দিতে সে অ্যাচিভ করলো যে আমি সেনাপ্রধান। তো উনার নাম কিন্তু এখানে নাই। তার বেনজির সাহেব আছে, বেনজিরের নাম আছে, বেনজির তো আর ধরা পাওয়া যাবে না। তো এই যে আমরা শাপলা চত্বর নিয়ে যে কথাটা বলি, এটার ইনসাইটটা বুঝলে বোঝা যাবে যে শাপলা চত্বরে যেটা হলো সেটা তো গণজাগরণের অর্গানাইজ হওয়ার পরে তো শুরু করলো। এরপরে দেখেন কেন গণজাগরণ হলো, যে কাদের মোল্লাকে ফাঁসি দিতে হবে। কাদের মোল্লাকে ফাঁসি দিতে হবে কেন? কাদের মোল্লার কিন্তু ফাইনাল ডিসিশন হয়ে গেছে, যাবজ্জীবন কারাদণ্ড। সে একটা ভি সাইন দেখানোর জন্যই ওই দিন থেকে শুরু হলো আন্দোলন, এবং তাদেরকে শাহবাগে নিয়ে আসা হলো। এই তারপর থেকে শুরু হলো জামাতের নেতাদেরকে, তাদেরকে মিথ্যা সাক্ষী টাকি নিয়ে আসে, সাধারণ সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো। তার মানেই হলো যে ভারত বিরোধী একটা শক্ত রাজনৈতিক প্ল্যাটফর্মকে নিউট্রালাইজ করার জন্য চেষ্টা করা হয়েছে। এখন এগুলো তো স্পষ্ট যে আমাদের 5ই আগস্টে তো আমরা দেখাই দিলাম, পুলিশ বলতেছে যে স্যার একটা মারি আরো তো 10টা আসে। তো জামাতকে তো বাইরে ফাঁসি দিয়ে তো শেষ করা যাবে না। পলিটিক্যাল পার্টির মধ্যে এরা এমন ভাবে অর্গানাইজ, ক্যাডার ভিত্তিক রাজনীতি তারা করে যে ওই সামনের দিকে 200-300-400 মেরে ফেলে দিলে এদেরকে রাজনৈতিক ভাবে কোনোভাবে দমানো যাবে না। এটা তো তারা বুঝলেও ভাবছিল যে এইটা করেই মনে হয় একটা কিছু হবে। সাইদি সাহেবকে যখন ফাইনাল জাজমেন্ট হলো, সে সময় তো লোকজন রাস্তায় নেমে আসছে এবং 200-300 বাচ্চা ছেলে ফেলে মেরে ফেলা হয়েছে। থামানো গেছে? সাইদি সাহেব এখনো সে সবার কাছে সম্মান দেওয়ার মানে ব্যক্তি, কিন্তু হাসিনা তো না। তো
তো আপনি যেটা বলছিলেন যে এই সময় ওই কি বলে এদের সবাইকে ধরলো, সবার নাম আসলো, কারো কারো নাম আসলো না কেন, সবার নামে আসবে ইনশাল্লাহ। কারণ এইটা তো আর একটা নতুন একটা কেস, এবং চিফ প্রসিকিউটর উনি যে একটা বর্ণনা দিয়েছেন ওইখানে কিন্তু কেন ইমরান এইচ সরকারের নাম দেওয়া হয়েছে সেটাও কিন্তু উনি স্পষ্ট করেছেন। তাই এরকম তো এখন নাম আসবে, এখন কিন্তু অনেকের নামে আসবে এবং ইনশাল্লাহ এদের বিচার হওয়া উচিত যে ঘটনা তারা ঘটিয়েছে। এবং আমার দুঃখ হলো যে এখানে ওই যে একজন হুজুর আছেন মৌলানা মোশাররফ হোসাইন, হ্যাঁ, ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করবো ওনারা যেন একটা উদ্যোগ নিয়ে এই নাম ঠিকানাগুলো যেন বের করে। এখন মাদ্রাসায় পড়তে আসে বাচ্চারা, এরা অনেকেই আছে তাদের কিন্তু আসলে বাবা মা খবরই রাখে না, ওই রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কিন্তু ইনারা যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু একদম নাম ঠিকানা সহ কিন্তু এটা বের করতে পারবেন। এখন তো আর কোনো ভয় নাই, একসময় না পারতেন না। এইটা আমি করার একটা রিকোয়েস্ট রাখবো, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে শাহবাগ ইয়েতে কতজন মারা গেছে, শাপলা চত্বরে কারা সত্যি সত্যি মারা গেছে। অসংখ্য ধন্যবাদ।